নমস্কার। অভিষেক ব্যানার্জির প্রেস কনফারেন্স এবং প্রচণ্ড চিন্তার মধ্যে পড়ে গেছেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এতই চিন্তা যে তিনি একবার বিচার ব্যবস্থার একাংশকেও দায়ী করে ফেলেছেন। তবে সেটা অন্য প্রসঙ্গ, সে নিয়ে আলাদা ভিডিও করব। রাষ্ট্রপতি শাসনের ভয় ঘিরে ধরেছে অভিষেক ব্যানার্জিকে। প্রচণ্ড চিন্তা, প্রচণ্ড টেনশন। এটা আপনি যদি ওনার চোখ মুখের অভিব্যক্তি দেখেন তাহলে বুঝতে পারবেন। খেলা হবে বলছিল না, খেলা কিন্তু এবারে ঘুরে গেছে। দেখুন ভিডিওটা। 60 লক্ষ কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, সব মিলিয়ে খুব বেশি হলে 500 জুডিশিয়াল অফিসার কাজ করছে। একদিনে 20 থেকে 30টা করে কেস যদি করা হয়, তাহলে 500 জুডিশিয়াল অফিসার খুব বেশি হলে দিনে 10 থেকে 15,000 কেস করবে। আমি 20,000 ধরে নিলাম। তাহলে 60 লক্ষ কেস ক্লিয়ার করতে কতদিন লাগবে? নেই করে 4 মাস। এটা মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে ইলেকশন হবে কি করে? বিজেপি চায় না ইলেকশন হোক। বিজেপির একটা অংশ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচন পেছাতে চায়। তার কারণ এরা জানে যদি নির্বাচনে যাই ভোকাট্টা হয়ে যাব। Do you suspect that with all this, what you are I alleging, apprehend, yes. that BJP is trying to create a constitutional crisis in Bengal? Yes, and to me it looks like a very carefully drafted strategy where they are taking the judicial route without putting any blame on any judges or justices. They are taking the judiciary route to delay the election and impose something like a precedence rule. দেখলেন তো ব্যাপারটা কি হলো? এই যে 60 লাখের ওপর অ্যাডজুডিকেশন লিস্ট বা বিবেচনাধীন যেই তালিকা, সেইটাই মাথা খারাপ করে দিচ্ছে ওনার এবং পুরো তৃণমূল কংগ্রেসের। এই 60 লাখের মধ্যে একটা বড় অংশ তৃণমূলের ভোটার বলে ধরা হচ্ছে, ভাবা হচ্ছে। বিরোধীরা তাই বলছেন, বিশেষজ্ঞরাও তাই বলছেন। এবং অভিষেক ব্যানার্জির কথা, এই 60 লাখ নাম যে যাচাই করছেন বিচারপতিদের প্যানেল সুপ্রিম কোর্টের নির্দেশে, ওনার হিসেবটা শুনলেন 4 মাস লাগবে। এবারে 4 মাস লাগতে পারে, 5 মাস লাগতে পারে, ডিপেন্ড করছে, নির্ভর করছে কটা নাম একজন বিচারপতি একদিনে যাচাই করতে পারছেন। 6 মাসও লাগতে পারে, কিন্তু 2 মাস তো কম করে লাগবেই। আর তার মানে 6 মে পেরিয়ে যাবে আর ভোট প্রচার প্রায় সবই হবে রাষ্ট্রপতি শাসনে। কাউকে অ্যাপিল করতে হবে না, আবেদন করতে হবে না, নিজে থেকেই অটোমেটিক্যালি হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে, যদি কমিশনকে সুপ্রিম কোর্ট এই ক্ষমতা দিয়েছেন, তারা এই যাচাই, পুরো লিস্টটা যাচাই হওয়ার আগেও নির্বাচন ঘোষণা করে দিতে পারেন, নির্বাচনের নির্ঘণ্ট। কিন্তু এই পুরো লিস্ট ছাড়া তৃণমূল একেবারেই ভোটে যেতে চাইবে না। আপনারা শুনলেন অভিষেকের বক্তব্য যে এনারা ভোটার, এনারা নাগরিক। কিভাবে নাগরিক বলছেন আমি বুঝলাম না। যাচাই না হয়ে, নথি না দেখে ওরমভাবে তো বলা যায় না। আগে ভোট দিয়েছে মানেই নাগরিক। তাহলে তো প্রচুর বাংলাদেশি, হাজারে আমরা টিভিতে দেখেছি, পালিয়েছে, যাদের আধার, ভোটার সব নথি ছিল, লক্ষ্মীর ভাণ্ডার পেত। তো ওটা কোনো কথা না। যাই হোক, উনি বলবেন কেন, এটা ভোটের কথা। তাহলে এই নামগুলো ছাড়া তৃণমূল যেতে চাইবে না ভোটে। আর যদি সব নাম যাচাইয়ের পরেও যেতে চায়, তাহলে রাষ্ট্রপতি শাসনে ভোটটা করতে হবে, প্রচারও মোস্ট প্রবাবলি করতে হবে। এবং টিএমসির জেতার সম্ভাবনা একেবারেই নেই, কারণ রাষ্ট্রপতি শাসনের না ব্যাপারটা উল্টে যাবে। ওই যদিও বিজেপির সাথে টেকনিক্যালি কোনো কানেকশান নেই, যোগাযোগ নেই,
রাষ্ট্রপতি শাসন হলে বিজেপির কিন্তু ক্ষমতাটা বেড়ে যাবে, এটা তো একদমই চাইবেন না। আবার এই ভোটারগুলো যাচাই না হলেও যেতে চাইবেন না। দুই দিকে বিপদ, মহা সংকট, তীব্র সংকট। আচ্ছা, এটা হলো কেন বলুন তো? বাকি 12টা রাজ্যে তো বেশ অনেকদিন হলো এসআইআর শেষ হয়ে গেছে, ওখানে আমাদের থেকে বেশি নাম বাদ গেছে, কোথাও ঝামেলা হয়নি। বিজেপি শাসিত রাজ্যে বেশি নাম বাদ গেছে, আবার অবিজেপি শাসিত রাজ্যেও বেশি নাম বাদ গেছে বাংলার থেকে। না শাসক ঝামেলা করেছে, না বিরোধীরা ঝামেলা করেছে। কেন, ওখানে কি বিজেপি ক্ষমতায় আসতে চায় না, বা বিরোধীরা ক্ষমতায় আসতে চায় না? ওই রাজ্যগুলোতে যত ঝামেলা পশ্চিম বাংলা হয়েছে, যদি আপলোড কারা করেছে নামগুলো, ইআরওরা, এরা যদি ঠিক করে নিয়ম মেনে কাজটা করতো, এতদিনে হয়ে যেত। এই যে ওনারা কি করেছেন, উল্টো, যেটা অভিযোগ আসছে, উল্টো পাল্টা ধরাও পড়েছে, উল্টো পাল্টা নথি, যেই 13টা নথি আছে তার মধ্যে একটা দিলেই কিন্তু হয়ে যায়, কিন্তু উল্টো পাল্টা নথি দেওয়া হয়েছে, ওনারা সেটা ওকে করে দিয়েছে। এবারে সফটওয়্যার দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই দিয়ে চেকিং করে ধরা পড়ে গেছে, ধরা পড়বেই, ব্যাস ওই নামগুলো এখন আবার চলে গেছে। আর এখন ইলেকশন কমিশনকেও তো দায়ী করা যাবে না, কারণ পুরো ব্যাপারটাই সুপ্রিম কোর্টের আদেশে হচ্ছে। সেই জন্যে এইখানে এক বিচারকদের, বিচার ব্যবস্থার একাংশকেও দায়ী করেছিলেন। সেটা আমি অন্য একটা ভিডিও বানাবো, এই ইন্টারভিউতে, এই প্রেস কনফারেন্সে। তো যদি ঠিক করে কাজটা করতো, এই সমস্যা দেখা দিত না। তবে আমি এখানে শেষ করার আগে একটা কথাই বলবো, যাদের বৈধ নথি আছে তবুও নাম বাদ গেছে, মানে যাচাই পর্বে হোক বা ডিলিট হয়ে গিয়ে থাক, চিন্তার কিছু নেই। ফর্ম নাম্বার 6টা ভরতে হবে, আপনার ডিইও কাছে গিয়ে আবেদন দিতে হবে, আপনার বিএলওকে বলবেন, উনি নিয়ে যাবেন আপনার পাড়ার বিএলওকে। আর ডিইও যদি না করে, ডিইও করবেই, ওই 13টা নথির মধ্যে একটা নথি থাকলেও। আপনি ভারতীয় নাগরিক হলে আপনার চিন্তা নেই, ভুলবশত নাম বাদ যেতেই পারে, কিন্তু চিন্তার কিছু নেই আপনি যদি এখানকার লোক হন। আর ডিও না করলে সোজা চলে যাবেন বিএলওর সাথে সিইওর কাছে, চিফ ইলেকট্রাল অফিসার মানে মনোজ আগরওয়ালের কাছে, 100% হয়ে যাবে। আপনি এখানকার বাসিন্দা হলে আপনার কোনো চিন্তার কারণ নেই। যেই 60 লাখ আছে তাদের 90% সব খুব সন্দেহজনক কেস, ক্রমশ প্রকাশ্য, সবাই জানতে পারবে। কারণ বৈধ কাগজপত্র থাকলে বাদ গেলে যদি লাখ লাখ যেত, এতদিনে তুল কালাম শুরু হতো। কয়েকটা জায়গায় 20টা নাম, একটা জায়গায় 200টা নাম বাদ গেলেই দেখছেন বারবার দেখাচ্ছে কাগজে, হ্যাঁ সেগুলো বৈধ ভোটার, এবং ওদের সবার নাম উঠে যাবে। কিন্তু বেশিরভাগই অবৈধ, না হলে ছেড়ে দিত। আপনারা আপনাদের মূল্যবান মতামত প্লিজ জানাবেন। রাষ্ট্রপতি শাসন হবে, না অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস রাজি হবে যা নাম বাছাই হয়েছে ওই নামগুলো নিয়েই ভোটে যাবার? কোনটা বেশি রিস্কি ওনাদের জন্যে? আমার তো মনে হয় দুদিক দিয়েই বিপদ। কি হবে আগামী দিনেই দেখা যাবে। 6 তারিখে আবার মমতা ব্যানার্জি স্বয়ং ধর্নাতেও বসছেন, কেন আমি জানি না, অভিযোগটা কি, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে সব হচ্ছে। যাই হোক, জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।